হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব সিডিপি সিরিজের দ্বিতীয় টপিক, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে। নেচার অ্যান্ড কনসেপ্ট অফ হেরিডিটি, বংশগতির ধারণা। সবার প্রথমে বুঝতে হবে যে হেরিডিটি বা বংশগতি কী। হেরিডিটি ইজ দ্য ট্রান্সফার অফ ফিজিক্যাল and mental characteristic from parents to offspring, অর্থাৎ পিতামাতার শারীরিক এবং মানসিক জিনগত বৈশিষ্ট্যগুলো যখন তার সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হয় বা বাহিত হয় তখন তাকে বংশগতি বলে। দ্য প্রসেস অফ ট্রান্সমিশন অফ জেনেটিক ট্রেটস ফ্রম ওয়ান জেনারেশন টু আদার্স ইজ কল্ড হেরিডিটি। পিতামাতার জিনগত বৈশিষ্ট্য যখন পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয় তখন তাকে বংশগতি বলে। অর্থাৎ বংশগতি বা হেরিডিটি হলো যেখানে পিতামাতা বা তার পূর্ববর্তী প্রজন্মের জিনগত বৈশিষ্ট্যগুলো যখন ক্রোমোজোম বা জিনস এর দ্বারা তার পরবর্তী প্রজন্মের মধ্যে বাহিত হয়। পূর্ববর্তী প্রজন্মের যে শারীরিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, মোরালিটি, এই সমস্ত কিছু যখন পরবর্তী প্রজন্মের মধ্যে পরিলক্ষিত হয় তখন সেটিকেই বলা হয় হেরিডিটি বা বংশগতি। এই যে জিনগত বৈশিষ্ট্যগুলো পিতামাতার থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে অর্থাৎ তার সন্তান সন্ততির মধ্যে বহন করে নিয়ে যায় কে? ক্রোমোজোমস। আর এই ক্রোমোজোমসের মধ্যে থাকে জিনস যেগুলি পূর্ববর্তী প্রজন্মের জিনগত বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত করে। কারণ মানুষের হিউম্যান যে সেল অর্থাৎ মানুষের যে কোষ, এই কোষ হচ্ছে ক্রোমোজোম দিয়ে তৈরি। আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে জিনস। এই জিনগুলি কী করে না পূর্ববর্তী প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য বা বুদ্ধি, এই সমস্ত শারীরিক বৈশিষ্ট্য এগুলোকে বহন করে নিয়ে যায়। মানুষের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম আছে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম নিয়ে শরীর গঠিত হয়, আর 1 জোড়া ক্রোমোজোম নিয়ে সেক্স অর্গান তৈরি হয় এবং এর ওপরই ডিপেন্ড করে যে পুরুষ হবে কি মহিলা হবে, এবং এই 22 জোড়া ক্রোমোজোমের ওপর দিয়েই দেহ গঠন হয়। এই প্রতিটা ক্রোমোজোমের মধ্যে জিনস থাকে। এই জিন থাকে। এই জিনগুলি কি করে না জিনগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে বয়ে নিয়ে যায়। এফেক্ট অফ হেরিডিটি বা বংশগতির প্রভাব। বংশগতি কিভাবে প্রভাবিত করে? অন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ শারীরিক গঠনের ক্ষেত্রে। বায়োলজিক্যালি দেখা যায় যে শিশুর মধ্যে তার পিতামাতার যে শারীরিক বৈশিষ্ট্য, সেই শারীরিক বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়। শিশুর যে আউটার লুকস, সেই আউটার লুকস অনেক ক্ষেত্রে পিতামাতার মতোও দেখতে হয়, যে কারণে আমরা অনেক সময় বলে থাকি যে বাবার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে এই রকম। তাছাড়া হাইট এবং গুড ফিজিক সম্পন্ন পিতামাতার সন্তান অনেক ক্ষেত্রে টল হয় বা স্ট্রং হয়। এইভাবে জিন কী করে না পিতামাতার যে ফিজিক্যাল আসপেক্টগুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলো তার সন্তান সন্ততির মধ্যে বহন করে নিয়ে যায়। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার ক্ষেত্রেও জিনের যথেষ্ট প্রভাব থাকে। শিশুর আইকিউ লেভেল তার পিতামাতার জেনেটিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। এফেক্টিভ লার্নিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিসিশনস মেকিং ক্যাপাসিটি, এই সমস্ত কিছু পিতামাতার যে জেনেটিক ট্রেটস বা তার যে জিনগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো শিশুর আইকিউ লেভেলকে প্রভাবিত করে। অন ক্যারেক্টার বা চারিত্রিক গঠনের ক্ষেত্রে জিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সোশ্যালাইজেশন, কমিউনিকেশন উইথ আদার্স বা অন্যের সাথে যে কথা বলার কৌশল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এথিক্স নীতি নৈতিকতা, এথিক্যাল যে নর্মস, মোরাল ভ্যালু, পার্সোনালিটি,
বা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও জিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিগনিফিক্যান্স অফ হেরিডিটি, বংশগতির তাৎপর্য কী? হেরিডিটি লে ডাউন দ্য ফাউন্ডেশন ফর দ্য ইন্টেলেকচুয়াল পোটেন্সিয়াল অর অ্যাবিলিটি অফ এ চাইল্ড, অর্থাৎ হেরিডিটি শিশুর বুদ্ধিমত্তা ও মানসিক দক্ষতা গঠন করে। যেটা আগেই ডিসকাস করলাম যে পিতামাতার যে আইকিউ লেভেল যদি ভালো হয় তার সন্তান সন্ততির আইকিউ লেভেল ভালো হবে। পিতামাতার তার কাজ করার যে প্রফিসিয়েন্সি বা ভাবনা চিন্তার যে দক্ষতা, সেই দক্ষতা তার পরবর্তী প্রজন্মের মধ্যে বাহিত হয়। জিনগত যে ট্রেটসগুলো সেগুলো বাহিত হয়। সুতরাং এই হেরিডিটি শিশুর বুদ্ধিমত্তা বা মানসিক দক্ষতা গঠনকেও সাহায্য করে বা যথেষ্ট ভূমিকা থাকে। যেমন অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ থিঙ্কিং ইত্যাদি, এগুলির ক্ষেত্রে জিনের যথেষ্ট প্রভাব পড়ে। হেরিডিটি ডিটারমাইন্স ম্যাচিউরেশন, অর্থাৎ ব্যক্তির পরিণমন বা ম্যাচিউরিটি, জিনগত ম্যাচিউরিটির ওপর জিনগত এফেক্ট থাকে। হেরিডিটি ডিটারমাইন্স পার্সোনালিটি, ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও জিনের যথেষ্ট প্রভাব পড়ে। এরপর ডিসকাস করব যে পরিবেশের ধারণা বা মিনিং অফ এনভায়রনমেন্ট। পরিবেশ কি? এনভায়রনমেন্ট রেফার্স টু দোজ হুইচ সারাউন্ড দ্য লিভিং বিংস ফ্রম অল সাইডস অ্যান্ড অ্যাফেক্ট দেয়ার লাইফ ইন টোটাল, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশে আমরা বসবাস করি সেই পারিপার্শ্বিক পরিবেশের অবস্থার সাথে আমাদের যে মিথস্ক্রিয়া ঘটে সেটি হলো পরিবেশ। এনভায়রনমেন্টের মধ্যে কী থাকে? এনভায়রনমেন্ট কনসিস্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, মোরাল এনভায়রনমেন্ট, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড মাস মিডিয়া ইত্যাদি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি? যে ফিজিক্যাল অ্যাটমসফিয়ারে আমরা বসবাস করি, যে পাহাড়, জঙ্গল, সমভূমি, শীত প্রধান দেশ বা গ্রীষ্ম প্রধান দেশ, এগুলি হলো যে ফিজিক্যাল অ্যাটমসফিয়ার। সোশ্যাল হলো যে সোশ্যাল রুলস অ্যান্ড নর্মসের মধ্যে আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি বা যে সামাজিক রীতিনীতির সাথে আমরা অভ্যস্ত, যে সামাজিক রীতিনীতিগুলির দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই বা পরিচালিত হই, এগুলো হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। মোরাল হচ্ছে নীতি নৈতিকতা, যে এথিক্যাল রুলস, এথিক্যাল যে নর্মস যেগুলো আমরা মেনে চলি। ইকোনমিক্যাল অর্থাৎ যে ইকোনমিক্যাল অ্যাটমসফিয়ারে আমরা বসবাস করে থাকি, যে আমরা যেমন তৃতীয় বিশ্বের দেশ এবং তৃতীয় বিশ্বের দেশের ইকোনমিক্যাল স্টেট প্রথম বিশ্ব বা দ্বিতীয় বিশ্বের তুলনায় অনেকখানি খারাপ। এই তৃতীয় বিশ্বের দেশগুলো অনেকখানি দারিদ্র্যপূর্ণ জীবনযাপনে তাদের দিন কাটাতে হয়, শিক্ষা দীক্ষার দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকে। এই সমস্ত কিছুর এফেক্ট ব্যক্তি জীবনের ওপর পড়ে। পলিটিক্যাল, যে রাজনৈতিক অবস্থায় আমরা বিলং করি, যে রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল হয় তাহলে সেই জাতির ডেভেলপমেন্ট অনেক ভালো হয়, বা রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল না থাকে তাহলে সমস্ত কিছুর গ্রোথ সেটা ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, এডুকেশন সব দিক থেকে ব্যাহত হয়। সুতরাং এই পলিটিক্যাল অ্যাসপেক্ট বা পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার সেটার প্রভাব ব্যক্তি জীবনে পড়ে। কালচারাল, যে সাংস্কৃতিক পরিবেশে আমরা বসবাস করি সেই সাংস্কৃতিক যে কালচার বা সাংস্কৃতিক রীতিনীতিগুলি ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। যেমন খাওয়া দাওয়া, ড্রেস কোড, ধর্মীয় উৎসব পালন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এগুলি। এছাড়া গোঁড়ামি বা কুসংস্কার যুক্ত যে সমাজ, সেই সমাজে সামাজিক, ধর্মীয় বা শিক্ষা দীক্ষার দিক থেকে খুব ভালো ডেভেলপমেন্ট কিন্তু হয় না। এক্ষেত্রে বিজ্ঞান মনস্ক যে সমাজ, সেই বিজ্ঞান মনস্ক সমাজে সেখানে ডেভেলপমেন্ট যতটা ভালো হয়, কুসংস্কারযুক্ত সমাজের ডেভেলপমেন্ট কিন্তু খুব একটা ভালো হয় না, যে কারণে গোঁড়ামি, কুসংস্কার সামাজিক বিকাশকে অনেকাংশেই ব্যাহত করে। মাস যে মিডিয়া ব্যক্তি জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে বা অনুপ্রাণিত করে থাকে।
সে কারণে ব্যক্তির জীবনের ক্ষেত্রে এই মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এফেক্ট অফ এনভায়রনমেন্ট, এই যে পরিবেশের প্রভাব কী? ফিজিক্যাল ডিসিমিলারিটিজ, অর্থাৎ শারীরিক যে গঠনগত পার্থক্য করে। যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তাদের উচ্চতা অনেকাংশে যারা সমভূমিতে বসবাস করে তাদের তুলনায় কম হয়। এই জিওগ্রাফিক্যাল লোকেশনগত যে ডিফারেন্স বা পার্থক্যের কারণে শারীরিক গঠনে পার্থক্য আসে। এছাড়া যারা শীতপ্রধান দেশে বসবাস করে তাদের যে হাইট অনেক বেশি হয়, তাদের গায়ের রং সাদা হয় এবং এরা অনেক ধৈর্যশীল হয়, এদের ইন্টেলিজেন্স অনেক বেশি হয়। অন্যদিকে যারা গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করে তাদের গায়ের রং অনেক কালো হয়, এদের অ্যাগ্রেসিভ যে মনোভাব অনেক অ্যাগ্রেসিভ হয়। সুতরাং এই জিওগ্রাফিক্যাল লোকেশন কী করে না, ব্যক্তির তার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সব দিক থেকে তাকে প্রভাবিত করে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও পার্সোনালিটি ডেভেলপমেন্টে বা ব্যক্তির পার্সোনালিটির ওপর হেরিডিটির প্রভাব বেশি থাকে, কিন্তু তা সত্ত্বেও কোনো একজন ব্যক্তি যদি প্রপার অ্যাটমসফিয়ার বা প্রপার পরিবেশ পায় তাহলে যে কোনো ব্যক্তির বেটার পার্সোনালিটি গঠন হতেই পারে, বা এই যে পরিবেশ, প্রপার পরিবেশ ব্যক্তির ব্যক্তিত্বকে অনেক ভালো করতে পারে। তাই পার্সোনালিটির ওপর পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মেন্টাল গ্রোথ বা মানসিক বিকাশের ক্ষেত্রেও পরিবেশের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল কালচারাল অ্যাটমসফিয়ার যদি প্রপার না থাকে তাহলে মানসিক বিকাশ খুব ভালো হয় না। সাইকোলজিস্ট যিনি গর্ডন একথা বলেছেন যে ব্যক্তির মানসিক বিকাশের ক্ষেত্রে সোশ্যাল কালচারাল অ্যাটমসফিয়ার এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মাল্টিপল এফেক্ট অন গ্রোয়িং চিলড্রেন, অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রেও পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুর সর্বাঙ্গীন বিকাশ বলতে এখানে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক, মেন্টাল, মানসিক, ইমোশনাল বা প্রাক্ষবিক বিকাশের কথা বলা হচ্ছে। শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রপার অ্যাটমসফিয়ারের প্রয়োজন হয় এবং প্রপার অ্যাটমসফিয়ার পেলে শিশুর অল আসপেক্টগুলোর ডেভেলপমেন্ট খুব ভালো হয়। নেচার আর নার্চার, এই দুটি সাইকোলজিক্যাল টার্ম ভালো করে জানতে হবে, কারণ এক্সামে এখান থেকে কোশ্চেন পড়ে যে নেচার কি বা নার্চার কি। নেচার রেফার টু দ্য জেনেটিক ইনফ্লুয়েন্স অর দ্য ট্রেটস ইনহেরিটেড বাই এ চাইল্ড ফ্রম ইটস প্যারেন্ট, অর্থাৎ পিতামাতার যে জিনগত বৈশিষ্ট্য, সেই জিনগত বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে তার পুত্রের মধ্যে স্থানান্তরিত হয়। এই জিনগত বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় নেচার, অর্থাৎ নেচার হলো পিতামাতার জিনগত বৈশিষ্ট্য। নার্চার, নার্চার কি? নার্চার ইজ অল অ্যাবাউট দ্য আপব্রিঙ্গিং অফ এ চাইল্ড অর দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ এ চাইল্ড গ্রোজ, অর্থাৎ যে পারিপার্শ্বিক পরিবেশে, যে অ্যাটমসফিয়ারে শিশু বড় হয় সেই এনভায়রনমেন্টকেই বলা হয় নার্চার। তাহলে এক কথায় নেচার হলো জেনেটিক ট্রেটস বা জিনগত বৈশিষ্ট্য, আর নার্চার হলো এনভায়রনমেন্ট বা যে পরিবেশে শিশু বড় হচ্ছে সেটি হলো নার্চার। এই নার্চার বা এনভায়রনমেন্ট সেটা বিভিন্ন হতে পারে, ফিজিক্যাল অ্যাটমসফিয়ার হতে পারে, সোশ্যাল হতে পারে, কালচারাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, সোশিও কালচারাল হতে পারে। এই সমস্ত কিছুকেই এক কথায় নার্চার বলা হয়। রিলেশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের মধ্যে সম্পর্ক কী? ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের যথেষ্ট ভূমিকা যে রয়েছে সেটা আমরা আগের স্লাইডগুলোতেই বিশ্লেষণ করলাম। কোনো সাইকোলজিস্ট তারা বলে থাকেন যে ব্যক্তির জীবনের ওপর বংশগতির প্রভাব সবচেয়ে বেশি, আবার কোনো সাইকোলজিস্ট বলে থাকেন যে পরিবেশের ভূমিকা সবচেয়ে বেশি। উডসওয়ার্থ তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট হলো
বংশগতি এবং পরিবেশের গুণফল। অর্থাৎ হেরিডিটি ও এনভায়রনমেন্ট হচ্ছে পরস্পরের পরিপূরক বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ব্যক্তির বিকাশের ক্ষেত্রে এই হেরিডিটি, বংশগতি এবং এনভায়রনমেন্ট এই উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই দুটোর মধ্যে কোনো একটিকেও অস্বীকার করা যায় না। এক কথায় দেখে নেব যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে তফাৎ কী। হেরিডিটি হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিটেড ফ্যাক্টর, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে বাহিত হয়, সেটি হলো হেরিডিটি। আর এনভায়রনমেন্ট হচ্ছে স্টিমুলেট বিহেভিয়ার অর অ্যাক্ট টু ব্রিং অ্যাবাউট মডিফিকেশন অফ বিহেভিয়ার, অর্থাৎ পরিবেশ, প্রপার পরিবেশে যখন মানুষ তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন ঘটায়, সে যে পরিবেশে, সেটি হলো এনভায়রনমেন্ট। এডুকেশনাল ইমপ্লিকেশন বা শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য কী? হেল্পস দ্য টিচার ইন ফাইন্ডিং আউট দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিশুর ব্যক্তিগত পার্থক্য বুঝতে সাহায্য করে। আগেই যেটা বিশ্লেষণ করলাম যে হেরিডিটি এবং হেরিডিটির কারণে শিশুর যেমন বায়োলজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল আসপেক্টগুলোর পরিবর্তন থাকে, আইকিউ লেভেল, মোরাল ডেভেলপমেন্ট, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ডিফারেন্স তৈরি হয়। এছাড়া যে এনভায়রনমেন্টে শিশু বসবাস করে সেই এনভায়রনমেন্টও শিশুর ব্যক্তিত্ব বিকাশ বা শিশুর মানসিক বিকাশ, পাক্ষবিক বিকাশকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এই হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে তারতম্যের কারণেই প্রতিটা শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি হয়। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স টিচার্সকে বুঝতে হবে, শিক্ষককে বুঝতে হবে, কারণ প্রতিটা শিশুই হচ্ছে ইউনিক এবং সেই মতো তাকে ট্রিট করতে হবে। সেই কারণে টিচার মাস্ট প্রোভাইড এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফর দ্য স্টুডেন্ট অ্যান্ড ট্রিট দেম ইকুয়ালি, অর্থাৎ শিক্ষক শিক্ষার উপযোগী এমন এক অনুকূল পরিবেশ গড়ে তুলবে যেখানে প্রতিটা শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকলেও যাতে প্রত্যেককে শিক্ষার জন্য উপযোগী পরিবেশ পেতে পারে এবং এক্ষেত্রে প্রতিটা শিশুকে সমান চোখে দেখবে। কারণ অনেক ফাস্ট লার্নার থাকে, অনেক লেট লার্নার থাকে। যারা ফাস্ট লার্নার হয় তারা খুব সহজেই শিক্ষক যে কন্টেন্টটি পড়ায় বা শিক্ষা দেন সেটিকে বুঝে নিতে পারে, কিন্তু যারা লেট লার্নার তারা বুঝতে অনেকটা সুবিধা হয়, বা স্লো লার্নার যারা হয় তাদের এই জিনিসগুলোকে বুঝতে অনেক সমস্যা হয়। তাই স্লো লার্নাররা যাতে জিনিসটাকে বুঝতে পারে সেই মতো তা শিক্ষককে প্রপার ব্যবস্থা নিতে হবে, বা তাকে ডায়াগনোসিস মেথড নিতে হবে, রিমিডিয়াল কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। এইসব করে প্রতিটা শিশুর শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে, প্রতিটা শিশুকে সমান চোখে দেখতে হবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে সিডিপি সিরিজের তৃতীয় টপিক সোশ্যালাইজেশন সম্পর্কে ডিটেলস ডিসকাস করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিও। চ্যানেলে নতুন ভিডিও এলে তার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে।